হাই গাইস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। আজকে ইংলিশ রাইটিং স্কিলস এর খুবই একটা গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে দিতে যাচ্ছি। লেকচারটা খুব মনোযোগের সাথে দেখবে, তাহলে ইংলিশ রাইটিং স্কিলস এর ব্রিফ কোয়েশ্চেন্স এবং শর্ট কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো এখানে আসলে মূল ব্যাপার হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস এর জন্য পিআরসি ফাউন্ডেশন একটা লেকচার শিট তৈরি করেছে, যে লেকচার শিটের মাধ্যমে স্টুডেন্টসরা যদি 10টা কোয়েশ্চেন পড়ে তাহলে 30টা কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়ার যোগ্যতা রাখে। তো সেটা কিভাবে সম্ভব সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আর 50টা ব্রিফ কোয়েশ্চেন্স পড়লে কিভাবে সবগুলো শর্ট কোয়েশ্চেন্সের আনসার তুমি ফেস করতে পারবে, সে বিষয়েই আজকের এই গুরুত্বপূর্ণ লেকচারের প্রতিপাদ্য বিষয়। তো প্রথমে ব্রিফ কোয়েশ্চেন্স দিয়ে শুরু করি। তো এখানে ব্রিফ কোয়েশ্চেন্স আমি 4 থেকে 5টা তোমাদেরকে পড়ে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, আর বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবে, তাহলে বুঝতে পারবে। তো প্রথম ব্রিফ কোয়েশ্চেন কি, হোয়াট ইজ এ রিপোর্ট? রিপোর্ট কি? তো অ্যান্সার হচ্ছে রিপোর্ট ইজ অ্যান ইনভেস্টিগেটিভ অ্যাকাউন্ট। রিপোর্ট হচ্ছে একটা তদন্তমূলক বর্ণনা। ইনভেস্টিগেটিভ অ্যাকাউন্ট, তদন্তমূলক বর্ণনা অ্যাবাউট এ পার্টিকুলার ম্যাটার, একটা বিশেষ বা নির্দিষ্ট বিষয় সম্পর্কে, ইন ফর্ম অফ অ্যান অফিসিয়াল ডকুমেন্ট, একটা অফিসিয়াল ডকুমেন্ট ফর্মে রিপোর্টটাকে লেখা হয়। তো এই এতটুকু পড়ে শুধু ক্ষান্ত হলেই হবে না, তোমাকে ভাবতে হবে একটু, তাহলেই তুমি বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে দেখো, যে আগে প্রথমে ট্রান্সলেট করে নাও, আমি যেভাবে বললাম যে রিপোর্ট ইজ অ্যান ইনভেস্টিগেটিভ অ্যাকাউন্ট, অর্থাৎ রিপোর্টটা হচ্ছে কি ইনভেস্টিগেটিভ, তদন্তমূলক বর্ণনা। আর পরে কি বলা হয়েছে, অ্যাবাউট এ পার্টিকুলার ম্যাটার, একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে। আর লাস্টলি কি বলা হচ্ছে, যে অফিসিয়াল ডকুমেন্ট। তাহলে এখান থেকে কিন্তু বুঝতে পারছো যে যদি একটু থিঙ্ক করো, তাহলে রিপোর্টের মূলত 3টা দিক উল্লেখ পাচ্ছে এই ছোট্ট সংজ্ঞাটা থেকে। কোন 3টা দিক? প্রথম নাম্বার দিক হচ্ছে ইনভেস্টিগেটিভ অ্যাকাউন্ট, এটা নির্দেশ হচ্ছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পার্টিকুলার ম্যাটার, একটা নির্দিষ্ট বিষয়ের উপরে হতে হবে, কোনো অনির্দিষ্ট বিষয়ের উপরে হওয়া যাবে না। আর 3 নম্বর হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট ফর্মে লেখা হয়ে থাকে। তাহলে গাইস, তোমরা কিন্তু এই কোশ্চেনটাকেই শর্ট আকারে লিখতে পারো যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলস থাকে। আর যদি না থাকে তাহলে সেটা বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করো, বিকজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট, ইউ আর গোয়িং টু বি এক্সপার্ট, অ্যান এক্সপার্ট মাস্ট হ্যাভ such a qualifications. Okay, তো তোমাদের যোগ্যতা বাড়ানোর চেষ্টা করতে হবে উইথ ফনেটিক্স, রাইট? তো এখানে কি বলা হচ্ছে যে রিপোর্ট একটা কি ইনভেস্টিগেটিভ অ্যাকাউন্ট, আবার একটা নির্দিষ্ট বিষয়, আবার এটা অফিসিয়াল ডকুমেন্ট ফর্মে। এই বিষয়গুলোকে যদি একটু বিস্তারিত করে লিখে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা পার্ট বি এর জন্য সাফিসিয়েন্ট হবে এবং ইউল গেট মাচ মোর আনসার। এই কথাটা কেন বলছি জানো, যে অনেক সময় কি হয় যে দু একটা প্রশ্ন বা কোয়েশ্চেনে পার্ট বি এ প্রবলেম হয় লেখার জন্য, হুবহু কমন থাকে না। এ ধরনের অ্যানালাইসিস করে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে তোমরা সেই প্রবলেমটাকে খুব সফলতার সাথে মোকাবেলা করতে পারবে। দ্বিতীয় নম্বর কি বলা হচ্ছে, হোয়াট ইজ বিজনেস অর কমার্শিয়াল লেটার? বিজনেস অথবা কমার্শিয়াল লেটার বলতে কি বোঝানো হয়? Answer, a letter that deals with business issues and information is called business letter. তাহলে ট্রান্সলেট করে পড়ো, a letter that deals with, একটা পত্র যা আলোচনা করে business issues and information, ব্যবসায়ের বিষয় এবং তথ্য নিয়ে, is called a business or commercial letter, সেটাকেই বিজনেস অথবা কমার্শিয়াল লেটার বলা হয়ে থাকে। তো এখানে দেখো, তাহলে কমার্শিয়াল লেটারের মূল দিক কি, যে বা বিজনেস লেটারে যে বিজনেস ইস্যু এবং ইনফরমেশন নিয়ে আলোচনা করবে। আর আরেকটা বিষয় কি এখানে, যে এখানে বিজনেস রিলেটেড যদি তুমি ইস্যু বলো তাহলে কি একটা বিজনেস লেটারের মধ্যে প্রবলেম নিয়ে আলোচনা হতে পারে, একটা বিজনেস লেটারের মধ্যে কোনো প্রবলেমের সলভ নিয়ে আলোচনা হতে পারে, কোনো একটা কাজ করার জন্য ডিরেকশন দেওয়ার জন্য আলোচনা হতে পারে, ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য আলোচনা হতে পারে, ডিসিশন মেকিং হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তাহলে এইভাবে তুমি যদি 50টা কোয়েশ্চেন আমি যেভাবে অ্যানালাইসিস করে বললাম, এভাবে তুমি যদি পড়ো পিআরসি ফাউন্ডেশনের লেকচার শিটটা সংগ্রহ করে, তাহলে কিন্তু তোমার পার্ট এ এবং বি এই দুইটাতেই ইউ ক্যান পারফর্ম ভেরি ওয়েল, আই হোপ। নাও গাইস, কামিং টু দ্য পার্ট বি। পার্ট বি বলতে শর্ট কোয়েশ্চেন্সে আমরা এখন চলে আসি। আমি তোমাদেরকে শর্ট কোয়েশ্চেন্সও পড়িয়ে দিচ্ছি,
তোমরা শুধু একটু তদন্ত করবে বা একটু মাথার মধ্যে দিবে, তাহলেই বুঝতে পারবে। তো এখানে যে প্রশ্নটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন থিসিস স্টেটমেন্ট এন্ড টপিক সেন্টেন্স। থিসিস স্টেটমেন্ট এবং টপিক সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? তো এখানে অ্যান্সারটা এইভাবে তুমি লিখতে পারো, দ্য ডিফারেন্সেস বিটুইন থিসিস স্টেটমেন্ট এন্ড টপিক সেন্টেন্স আর লিঙ্কড হিয়ার। লিম, LIMN, লিম মানে হচ্ছে বর্ণনা করা। তো এখন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেভাবে, ঠিক এইভাবে পার্থক্যগুলো লিখবে। তো এখানে কি দাঁড়াচ্ছে যে থিসিস স্টেটমেন্ট কি, যে ইট ডিক্লেয়ার্স দ্য এন্টায়ার আইডিয়া অফ অ্যান এসে। তাহলে থিসিস স্টেটমেন্টটা কি করে, এন্টায়ার আইডিয়া মানে কি, পুরো ধারণাটাকে ডিক্লেয়ার করে থাকে। তাহলে টপিক সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা কি আসছে, ইট টকস অ্যাবাউট দ্য মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ, মানে একটা প্যারাগ্রাফের যে মেইন আইডিয়া সেটা নিয়ে আলোচনা করে। তাহলে দুইটার মধ্যে ফার্স্ট ডিফারেন্স কি আসছে, যে টপিক সেন্টেন্সটা আলোচনা করে প্যারাগ্রাফের মেইন আইডিয়া নিয়ে, আর একটা থিসিস স্টেটমেন্ট একটা এসের মেইন আইডিয়া নিয়ে আলোচনা করে। এখানে দেখো পয়েন্টটা দেখো, একটা এসের মধ্যে কিন্তু অনেকগুলো প্যারা থাকে বা প্যারাগ্রাফস থাকে। তার মানে কি, একটা এসেতে অনেকগুলো টপিক সেন্টেন্স থাকে, বিকজ প্রত্যেকটা প্যারাতেই একটা করে টপিক সেন্টেন্সের প্রয়োজন হবে। এবার সেকেন্ড কি, ইট শুড বি রিটেন উইথ ফিউ সেন্টেন্সেস হুইচ রেফার টু 3 to 5 সেন্টেন্সেস। থিসিস স্টেটমেন্টটা কয়েকটা বাক্যের মধ্যে লিখতে হবে, 3 থেকে 5টা বাক্যের মধ্যে লিখতে হবে। অন দি আদার হ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপিক সেন্টেন্স কি হচ্ছে, যে ইট মাস্ট বি রিটেন ইন এ সিঙ্গেল সেন্টেন্স ভেরি ক্লিয়ারলি। এটা একটা সেন্টেন্সে লিখতে হবে এবং খুবই সুস্পষ্টভাবে লিখতে হবে। এরপর কি বলছে, ইট গাইডস অ্যান এসে। থিসিস স্টেটমেন্টের কাজ হচ্ছে একটা এসে কে গাইড করা, যেইভাবে এইভাবে একটা এসে লিখতে হবে। টপিক সেন্টেন্স কি করে, ইট গাইডস এ প্যারাগ্রাফ। নাম্বার 4, ব্রডার ইন নেচার। থিসিস স্টেটমেন্টের ক্ষেত্রে আর ভেরি স্পেসিফিক, আর প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সের ক্ষেত্রে এটা খুবই স্পেসিফিক হয়ে থাকে। নাম্বার 5, ইট ইজ দ্য ফার্স্ট প্যারা অফ অ্যান এসে। তো থিসিস স্টেটমেন্টটা কি, একটা এসের প্রথম প্যারা, আর টপিক সেন্টেন্সটা কি, ইট ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে এই প্রশ্নটা পড়ে তুমি কিন্তু 3টা কোশ্চেন্সের অ্যান্সার করতে পারো। হাউ ইজ দ্যাট, সেটা কিভাবে, হাউ ক্যান ইউ আনসার 3 কোশ্চেন্স ফ্রম এ সিঙ্গেল কোশ্চেন আনসার। তো তুমি এইভাবে যখন ভাববে, যে তোমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ থিসিস স্টেটমেন্ট, পার্ট বি তে এটা দেওয়া হয়েছে যে থিসিস স্টেটমেন্ট বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি পার্ট বি তে এই থিসিস স্টেটমেন্টকে দেখানোর জন্য এখানে যে 5টা অংশ দেওয়া আছে থিসিস স্টেটমেন্টের, 5টা সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সকে সুন্দরভাবে বুঝে পড়ে যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্যাপাসিটি থেকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারো, তাহলে সেটার অ্যান্সার হলো কিনা, হয়ে গেল। এই জন্যই এটা থেকে তুমি কিন্তু 10টা কোশ্চেন্স পড়লে এরকম 30টা কোশ্চেন্সের আনসার করার যোগ্যতা অর্জন করবে। দেখো কিভাবে তুমি অ্যারেঞ্জ করতে পারো। বা তোমাকে যদি বলা হয় যে ডিসকাস টপিক সেন্টেন্স, তাও কিন্তু তুমি এখান থেকেই আনসারটা লিখতে পারো এবং খুব সুন্দর মার্কসও পাবে ইনশাআল্লাহ। তো কিভাবে, তো প্রথমে আমরা থিসিস স্টেটমেন্টটাকে দেখাই। তো আমরা এভাবে বলতে পারি, থিসিস স্টেটমেন্ট ডিক্লেয়ার্স দ্য মেইন আইডিয়া অফ দ্য এন্টায়ার এসে। এটা একটা সেন্টেন্স হয়ে গেল। দ্বিতীয় নম্বরে কি আছে, ইট শুড বি রিটেন উইথ ফিউ সেন্টেন্সেস হুইচ রেফার টু 3 to 5 সেন্টেন্সেস, বিকজ, কারণ ইট গাইডস দ্য এসে, এটা একটা এসেকেই গাইড করে থাকে। If the thesis statement becomes very specific, the essay will not get proper guideline. Specific হওয়া যাবে না, তাহলে কি হতে হবে, the thesis statement should be broader in nature. তাহলে ন্যাচারাল দিক থেকে এটা কি হতে হবে, ব্রডার হতে হবে। এরপরে কি লাস্টে তুমি বলে দাও যে thesis statement is the first para or is considered to be the introduction of an essay. তুমি কিন্তু এইভাবে যদি লিখো, you will get 3 marks if you do not make any grammatical mistakes. গ্রামাটিক্যাল মিস্টেক করলে কত মার্কস পাবে বলতে পারবো না, একও পেতে পারো আবার নাও পেতে পারো, কিন্তু যদি গ্রামাটিক্যাল মিস্টেক না করে এইভাবে কনসেপশনটাকে নিয়ে তুমি যদি লিখতে পারো, you will get মোর মার্কস, তুমি আরো বেশি মার্কস পাবে। কারণ কি, যে তোমার প্রেজেন্টেশনটা কোনো বই থেকে হুবহু কপি করা হচ্ছে না, মনে হচ্ছে তুমি একটা ন্যাচারাল ওয়েতে এই থিসিস স্টেটমেন্টকে উপস্থাপন করছো। তো অনুরূপভাবে তুমি টপিক সেন্টেন্সটাকেও এইভাবে লিখতে পারো। www.literaturexpress.com থেকে এই লেকচার শিটটা কালেক্ট করার মাধ্যমে
তুমি কোয়েশ্চেনগুলো পড়ে খুব সুন্দরভাবে 10টা প্রশ্ন থেকে কিন্তু তুমি 30টা কোয়েশ্চেন্সের আনসার করতে পারো। আর এবং এখানে যে 50টা ব্রিফ কোয়েশ্চেন সুন্দরভাবে দেওয়া আছে, এই ব্রিফ কোয়েশ্চেনগুলো তুমি অনেক সহজ ভাষায় এবং অনেক ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজে শিখতে পারো। তাহলে কিন্তু তোমার মধ্যে অনেক সেন্টেন্স স্ট্রাকচার বা প্যাটার্ন প্রতিষ্ঠিত হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো তোমরা নোটটাকে কালেক্ট করে নাও, নিয়ে এখনই পড়া শুরু করো, কারণ খুবই নিকটে তোমাদের এক্সাম। তো সবাই এক্সামে ভালো করো, এই দোয়াই করি। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঈদের মধ্যে ঈদটাকে এনজয় করো, লেকিন একটা কথা অবশ্যই বলবো যে ঈদ বেঁচে থাকলে আবার আসবে ইনশাআল্লাহ। কিন্তু ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা একবার শেষ হয়ে গেলে এই পরীক্ষাটা কিন্তু ফার্স্ট ইয়ারটা এইভাবে আর আসবে না। এজন্য খুবই চমৎকারভাবে তুমি মনোনিবেশ করো যে ঈদের পাশাপাশি যেন পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড বেস্ট অফ লাক।